নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, গাঁদা গাছ, গাঁদা ফুল গাছে এখন কী পরিচর্যা করতে হবে এবং দীর্ঘদিন ধরে অজস্র পরিমাণে ঝাঁকে এই ইনকা গাঁদাগুলো থেকে ফুল কীভাবে পাবেন, আজকে সমস্তটা আমি বলে দেবো এবং দেখিয়ে দেবো। ঠিক এইভাবে যেভাবে দেখাবো এবং বলবো সেইভাবে যদি কেয়ারগুলো করতে থাকেন তাহলে আপনাদের গাঁদা গাছগুলো কিন্তু অজস্র পরিমাণে ফুল দেবে এবং দ্রুত পরিমাণে ঝোপালো হয়ে উঠবে গাছগুলো। প্রতিদিন সন্ধ্যে ৬টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে পেয়ে যাবেন। তো সেই জন্য যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনটা অল করে রেখে দিন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। তাহলে কিন্তু যখনই আমি ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। তো এই গাছগুলো কিন্তু যারা পুরনো ভিউয়ার্স তারা দেখেছিলেন যে আক্রান্ত হয়েছিল মাকড় দ্বারা। তো তারপরে কিন্তু সেখানে কী করতে হয়েছে বা কী করতে হবে সেগুলো সবই বলেছি এবং সেইভাবে পরিচর্যা করে আজকে কিন্তু গাছগুলো ফুলে ভরে গেছে। তো বন্ধুরা, গাছগুলো ডেভেলপ করেছে, রিকভারি করেছে। তো এই রকমভাবে আপনাদের গাছগুলোও কিন্তু প্রচুর পরিমাণে ঝোপালো এবং দীর্ঘদিন ধরে আপনারা গাছগুলো থেকে ফুল পেতে পারেন। তো কোন পরিচর্যার মাধ্যমে? অবশ্যই আজকেরই সেটা দেখাবো এবং অবশ্যই আমি বলবো শেয়ার করে দেওয়ার জন্য, যাতে সহজে যারা বাগান করতে চান, সুন্দরভাবে বাগান করতে চান, তাদের কিন্তু এই কাজগুলো আজকের করতেই হবে। তো দেখুন প্রত্যেকটা গাঁদা গাছ কত দেরি করে আমি এবার বসিয়েছি। বাগান, শীতের বাগান দেরি করে শুরু করেছি, সেটা সবাই জানেন যারা পুরনো ভিউয়ার্স। তো তাদের জন্য বলবো যে আপনাদের গাছগুলো মানে ভেঙে পড়বেন না, কোনো সমস্যা হবে না। যে খাবারটা দেখাবো দীর্ঘদিন অন্তত মার্চ অবধি, কিন্তু মার্চ মাস, এপ্রিল মাস অবধি কিন্তু আপনারা ফুল পাবেন আপনাদের গাঁদা গাছ থেকে। এবং কোন পরিচর্যার ফলে কোন পরিচর্যা করতে হবে সেটা অবশ্যই দেখিয়ে দেবো আর বলছি। দেখুন, এখন প্রায় সবার কাছেই ফুল ফুটছে এবং কুঁড়ি এসে গেছে যারা দেরি করে বসিয়েছেন। এই যে ফুল ফুটে যাওয়ার পরে না, গাছের ফুলগুলোকে যখনই দেখবেন যে শুকনো হয়ে আসছে মানে ঝিমিয়ে যাচ্ছে, তখন কিন্তু কেটে ফেলতে হবে। ফুলগুলো আর গাছে রাখবেন না, কারণ তারা সৌন্দর্য দেবে না আপনাকে। কিন্তু যদি ওই ফুলগুলো গাছে রেখে দেন, গাছের বৃদ্ধি ব্যাহত হবে এবং আগামী দিনে আরও কিন্তু ফুল পেতে অসুবিধা হবে। এটা সবার প্রথম টিপস আমি বলে দিলাম। তো মিডিয়াটা দেখুন, আমি প্রথমেই বলেছিলাম যখন গাছ প্রতিস্থাপন দেখাই ফাইনাল পটিংয়ে, তখন বলেছিলাম যে অন্তত কিছুটা জায়গা খালি রাখবেন, কারণ কিছু চাপান সার যেটাকে বলা হয় সেটাকে দিতে হবে আমাদের পরবর্তীকালে। যাতে করে গাছের, আমরা সকলেই জানি গাঁদা গাছের কিন্তু গোড়ার দিক থেকে উপরের দিকে ধীরে শিকড় আসতে থাকে। সেই শিকড়গুলোকে যদি আমরা ঢেকে দিই এবং সেই শিকড়গুলোকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার প্রদান করতে পারি, তাহলে কিন্তু আমাদের গাঁদা গাছগুলো দীর্ঘজীবী হবে এবং অজস্র পরিমাণে কিন্তু ফুল দেবে। শীতের পরেও আপনারা কিন্তু আপনাদের ইনকা গাঁদাগুলো থেকে ফুল পাবেন। বারোমাসি যে গাঁদা তাতে তো ফুল পাওয়া যায়, কিন্তু ইনকা গাঁদা থেকেও আপনারা পাবেন। আগাছা কোনোভাবে হতে দেওয়া যাবে না টবের মাটিতে, কারণ আগাছারা কিন্তু এই টবের মাটির যে সীমিত খাবার সেটা কিন্তু খেয়ে শেষ করে দেবে এবং আপনার গাছ কিন্তু সেভাবে খাবার পাবে না। তো বন্ধুরা, যে পরিচর্যাটা বলছি এবং দেখাচ্ছি, একদম আপনাদের কাছে অনুরোধ, একদম স্টেপ বাই স্টেপ সেইভাবে করুন। দেখুন আপনার গাঁদা গাছ কিন্তু সেরা হয়ে উঠবে। তো যেটা বলবো যে এই সময় মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি, তার কারণটা এখানে খাবারটা প্রদান করব। কী খাবার দিতে হবে সম্পূর্ণটা অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি এবং কিছু তরল সার গাঁদা গাছের টবের মাটিতে খাবার দেওয়ার পরে প্রদান করতে হবে। গাছের পাতায় কিছু স্প্রে করতে হবে, সেগুলো সব পরপর বলবো, যতদিনের ব্যবধানে বলবো, দরকার হলে নোট ডাউন করে নিন, তাহলে সুবিধা হবে আপনাদের। আর গাঁদা গাছ কিন্তু ফুল সানলাইটে রাখবেন এবং খেয়াল রাখতে হবে মাটি যেন কখনোই না শুকনো হয়, একদম কাঠখড়টা যেন শুকনো না হয়ে যায়, খটখটে শুকনো না হয়ে যায়, হালকা ময়েশ্চার থাকবে, কাদা জ্যাবজ্যাবে বা ভিজে নয়, হালকা ময়েশ্চার থাকবে। তো কী খাবার নিয়েছি দেখে নিন। এখানে রয়েছে যেটা সবার প্রথমে লাল রঙের লাল পটাশ, একটা ৮, ১০ বা ১২ ইঞ্চি টবের জন্য ১ টেবিল চামচ নিতে হবে। পরিবর্তে আপনারা অর্গ্যানিক বা জৈব পটাশও ব্যবহার করতে পারেন, বা এসএসপি যেটা সরি এই যে সালফেট অফ পটাশ যেটা এসওপি, সেটা আপনারা নিতে পারেন। সবটাই ১ টেবিল চামচ করে। ১ টেবিল চামচ হর্নমিল বা শিংকুচি নিয়েছি, ১ টেবিল চামচ হাড় গুঁড়ো বা বোন ডাস্ট যেটাকে বলে সেটাকে নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি নেওয়া হয়েছে ১ টেবিল চামচ পরিমাণে নিমখোল। এই কটা খাদ্য উপাদান আপনার গাছকে কিন্তু দীর্ঘদিন ধরে ফুল দিতে সাহায্য করবে। আর এই খাবারগুলো আপনাদের দ্বিতীয়বার আর রিপিট করতে হবে না। জানুয়ারির প্রথমেই একেবারে এই কাজটা করে ফেলতে হবে আপনাদের। প্রথম সপ্তাহে করলেই আপনার গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে দেবে, দুর্দান্ত ফিডব্যাক আপনাকে দেবে। তো ভালো করে খাবারগুলো মিশিয়ে নিতে হবে, যাতে টবের চারিধার থেকে সব খাবারগুলো গাছ খুব সুন্দরভাবে গ্রহণ করে এবং তাদের ফিডার রুটগুলো যাতে সব খাবারগুলোকে নিয়ে গাছের পাতায় পৌঁছে দিতে পারে,
সেই জন্য এই ভালোভাবে মিশ্রণ বা ভালোভাবে মিক্সড করে নেওয়ার ব্যবস্থাপনাটা, আর এই যে পর্যায়টা বা এই পদ্ধতিটা বললাম, এটা কিন্তু আপনাদের একবারই দিতে হবে আর দ্বিতীয়বার নয়। যে গাছে ফুল ফুটে গেছে, আপনারা বলবেন যে গাছে ফুল ফুটে গেছে সেই গাছে কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। ফুলগুলো যখন বললাম যে একটু শুকনো হয়ে আসবে বা ঝরে আসবে, পুরনো দিকে হয়ে যাবে, তখন ফুলগুলোকে কেটে ফেলবেন এবং কেটে ফেলে এই খাবারটা আবার পুনরায় দিয়ে দেবেন। দেখবেন গাছ থেকে নতুন ডাল আসছে প্রচুর পরিমাণে এবং তার পাশাপাশি কুঁড়ি এবং ফুলে ভরবে। এই খাবারগুলো দেওয়ার পর মাটির সাথে হালকা হাতে মিশিয়ে দেবেন, যাতে করে খাবারগুলো মাটির সাথে মিশে যায়। সেই রকম মিশিয়ে দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা কিন্তু সর্বোপরি গুরুত্বপূর্ণ একটা কাজ। যদি যাদের কাছে পুরনো গোবর সার, ১ বছরের পুরনো গোবর সার আছে, তারা কিন্তু ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন। আর না হলেও যাদের কাছে ভার্মি কম্পোস্ট আছে, তারাও কিন্তু মানে রেজাল্টটা কখনোই কিছু কম পাবেন না। অবশ্যই ভালো পরিমাণে পাবেন। তো টবের মাটির উপরে ঠিক গ্রীষ্মকালে আমরা যে অন্যান্য গাছে যেরকম মালচিং করি, সেই রকম মালচিংয়ের মতন আমাদের কিন্তু এই ভার্মি কম্পোস্ট নিয়ে গাছের চারিধারে এইভাবে ছড়িয়ে দিতে হবে। খাবার মাটি মিশিয়ে দিলাম, তারপর কিন্তু এই ভার্মি কম্পোস্ট দিয়ে একটা আস্তরণ উপর দিয়ে দিয়ে দেবো এবং জল দেবো। জলটা কখনোই ভরপুর পরিমাণে দেবো না। জলটা বুঝে দিতে হবে যাতে খাবারগুলো ড্রেনেজ হোল দিয়ে না বেরিয়ে যায়। সেই রকম ধুয়ে জল যাতে বেরিয়ে না যায়, সেই রকম ব্যবস্থাভাবে আমাদের কিন্তু জল দিতে হবে টবের মিডিয়ার মধ্যে। তো এটা টবের মিডিয়াতে খাবার দিলাম, তার থেকে ঠিক ৫ দিন পরে থেকে আমরা কলা অথবা পেঁয়াজ অথবা আমরা আলু, এই ৩টের খোসা একত্রে ভিজিয়ে রাখবো। ৩ থেকে ৪ দিন পরে থেকে আমরা এই তরলটাই দিতে থাকবো ২ দিনের ব্যবধানে। কোনো ধরনের সরিষার খোলের জল আর দেওয়া যাবে না। একদম যেভাবে বলছি, যখনই কুঁড়ি চলে আসবে, কুঁড়ির মুখের কালার ফেটে যাবে, তখনই দেখবেন আপনারা কিন্তু সরিষার খোল পচা জল দেওয়া গাছে বন্ধ করে দেবেন। অবশ্যই আপনাদের গাছের বৃদ্ধি এবং বিকাশ হওয়ার পরেই কিন্তু এই জিনিসটা করতে হবে। আর এটা যেটা দেখাচ্ছি, এটা আমি বিজ্ঞাপন দিচ্ছি না বা এটা আমি ব্যবহার করতেও বলবো না। যে কোনো অনুখাদ্য যেটা আপনাদের কাছে রয়েছে, যে মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের কাছে রয়েছে, গাছের পাতায় স্প্রে করে দিন জলের সাথে মিশিয়ে। আর যদি সিউইড বেস ফার্টিলাইজার ইউজ করেন মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে, তাহলে সেগুলোকে আপনারা জলের সাথে মিশিয়ে টবের মিডিয়ার মধ্যেও প্রদান করে দিতে পারেন। দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আমরা সবাই জানি যে মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু গাছে ফুল আনতে সাহায্য করে, ফুলের কালার সুন্দর করে, আর অবশ্যই কুঁড়িগুলোকে সতেজ রাখে। সঠিকভাবে কুঁড়িগুলোর বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে এই মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার কিন্তু অনস্বীকার্য। আর এই সময় দাঁড়িয়ে সপ্তাহে একবার করে গাছের পাতায় আমি নিম অয়েল স্প্রে করার কথা বলবো। তার কারণ, পোকামাকড়ের আক্রমণের হাত থেকে আপনাকে রক্ষা করতে হবে গাঁদা গাছকে। এবং সর্বোপরি আমি বলবো যে কোনো মাকড়নাশক আপনারা স্প্রে করবেন, অবশ্যই যে কীটনাশক রাখবেন, কীটনাশকগুলো 10 দিনের ব্যবধানে স্প্রে করুন। আর অবশ্যই মাকড়নাশক কোনো রাখবেন, সেটা কাকা হতে পারে, থিটা হতে পারে, ওমাইট হতে পারে, যে কোনো মাকড়নাশক রাখবেন। কারণ এই সময় দাঁড়িয়ে কিন্তু গাছের, জবা গাছের উপরে লাল মাকড়ের আক্রমণ দেখা যায়, অর্থাৎ জালের মতো একটা বিস্তার হয়ে যায়। আমরা প্রথমে বুঝতে পারি না, পাতার তলায় এরা ছোট ছোট মাকড়গুলো, লাল মাকড়গুলো আসে এবং বাসা বাঁধে। তারপর ডিম ফুটিয়ে বাচ্চা বেরোয়, দ্রুততার সাথে বংশ বিস্তার করে এবং গাছটার উপরে পুরো সাদা একটা আস্তরণ এসে যায়। তখন কিন্তু আর কিছু করার থাকবে না বন্ধুরা। তাই বলবো যে এই মাকড়নাশক আপনারা স্প্রে করুন 10 দিনের ব্যবধানে। সন্ধ্যাবেলা যে কোনো কীটনাশক ব্যবহার করবেন গাছের পাতায়। আর অবশ্যই খাবার দেওয়ার চেষ্টা করবেন সবসময় গাছের পাতায়। ভোরের দিকে বা সকালের দিকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। 7টা 8টার দিকে দিলেও কোনো সমস্যা হবে না এই শীতকালে। এইভাবে যদি আপনারা পরিচর্যাটা করেন এবং কীটনাশকের ব্যবহার করেন, খাবার দাবার দেন, আপনার গাছে কোনো ধরনের সমস্যা হবে না। গাছের বৃদ্ধি দ্রুততার সাথে হবে এবং তার পাশাপাশি ফুলে ভরবে আপনার গাছ। এবারে একটা কথা বলি, যাদের গাছে এখনও পর্যন্ত কুঁড়ি সেভাবে আসেনি, তাদেরকে আর একটা জিনিস পাতায় স্প্রে করতে বলবো। সেটা হচ্ছে 0050 NPK 0050, যেটা সালফেট অফ পটাশ SOP। সেটা আপনাদেরকে স্প্রে করতে বলবো যাদের গাছে আসেনি কুঁড়ি এখনও। কত দিনের ব্যবধানে করবেন আপনারা? এটাকে, এই সালফেট অফ পটাশটাকে আপনারা 5 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করে দেবেন। দেখবেন আপনার গাছ কুঁড়িতে ভরে যাচ্ছে। আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল আপনি আপনার গাছ থেকে উপহারস্বরূপ পাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে জানুয়ারি মাসে এই গাঁদা গাছে যদি আপনারা পরিচর্যাটা করে ফেলেন, আপনাদের গাঁদা গাছ দীর্ঘদিন ধরে ফুল দেবে এবং অজস্র পরিমাণে ফুলের দেওয়ার পাশাপাশি গাঁদা গাছ কিন্তু হেলদি হবে। আর অবশ্যই আপনাদের মনটাকে তখনই ভালো করে রাখবে আপনাদের বাগানের মধ্যে আপনাদের গাঁদা গাছগুলো। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসবো আগামীকাল
নতুন কাজ কোনো গাছের পরিচর্যার বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।